আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। এসএসসি রাজ্যের চাকরি সংকটের মাঝে যেন আরো এক গোলক ধাঁধা। দিনের পর দিন, মাসের পর মাস হাইকোর্টে চলতেই থাকে মামলা। কোর্টের দরজায় কড়া নাড়তে নাড়তে ক্লান্ত চাকরি প্রার্থীরা। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যে কারণে এই আন্দোলনগুলো হচ্ছে তার পেছনে উস্কানি রয়েছে। অভিষেক, বেকার চাকরি প্রার্থী হিসেবে বলতে পারি যে মানে সান্ধ্যকালীন এই বিতর্ক সভায় আলোচনা চলতে থাকবে, রাজনীতির কচকচানি থাকবে, কিন্তু বেকার চাকরি প্রার্থী হিসেবে আমি কোহিনুর বাবুকে একটা প্রশ্ন করতে চাই যে আমি একটা র্যাঙ্ক জাম্প করে আপনার আগের মানে আপনি আগে আছেন অথবা আপনার পরের যিনি আছেন তিনি চাকরি পেয়ে যাচ্ছেন, অথবা যিনি একেবারে ফেল করেছেন, যার কোথাও নাম ছিল না, কোনো মেরিট লিস্টে কোনো নাম ছিল না, অঙ্কিতা অধিকারীর মতো মেয়ে বা আরও প্রচুর আমাদের প্রমাণ রয়েছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বেকার চাকরি প্রার্থীরা যদি রাস্তায় নেমে আন্দোলন করে তাহলে কি সেটা ন্যায্য মানে অযৌক্তিক? উনি বোধহয় আমার কথাটা বুঝলেন না। আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে যদি দুর্নীতি থাকে সেটা দেখবেন, দেখা হবে, সেটাকে ছাড় দেওয়া হবে না, কিন্তু বহু জায়গায় এরকম রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি। 59 বছরে গিয়ে একজন প্রাইমারি চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে, যখন তার অবসরের সময়, সেই অবসরের সময় গিয়ে একজন প্রাইমারি চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে, 59 বছরে গিয়ে চাকরি পাচ্ছে। তাহলে কোর্টের দীর্ঘসূত্রিতা, একজন চাকরি প্রার্থী, বেকার চাকরি প্রার্থী, তার কোর্টে জীবন চলে গেল, 59 বছরে গিয়ে সে চাকরি পাবে। আমি আবার বলছি যে দুর্নীতি কিছু জায়গায় পলিটিক্যাল প্রভোকেশনস, ইনস্টিগেশনস আছে, সেটা আমরা দেখেওছি এবং এটা হয়েওছে একাধিক জায়গায়। তারা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা চলছে, সেইখানে ঢুকে গিয়েও অনেক কিছু করেছে, এটা আমরা দেখেছি। এবং এটা মূলত একটা বামপন্থী ছাত্র সংগঠন এটাকে করে, কিন্তু তার সত্ত্বেও আবার বলি আমরা ভীষণ সেন্সিটিভ এই বিষয়। যদি কোনো চাকরি প্রার্থী তিনি আন্দোলন করে থাকেন, তার নিশ্চয়ই তার ব্যথা বেদনা থেকে করেছেন, সেটাকে আমরা সম্মান দিয়ে বলছি যে দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে, কোথাও যদি কোনো রকম ডিসটরশন অফ ফ্যাক্টস এন্ড ফিগার হয়ে থাকে, আমরা একেবারেই বেকার চাকরি প্রার্থী, আমাদের আন্দোলন একেবারেই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নয়, আমাদের আন্দোলন কোনোভাবেই রাজনীতি দ্বারা পরিচালিত নয়। আমরা বেকার চাকরি প্রার্থী, আমরা চাকরিটা চাই। এইরকম সুন্দর সুন্দর টেলিভিশনে ডিবেটে বসে খুব সুন্দর সমাধানের কথা বলা যায় তন্নিদি, যারা এই আন্দোলন করতে গিয়ে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, তাদেরকে মামলায় ভয় দেখানো হচ্ছে, তারপরেও আপনি বলবেন যে প্রশাসনের এই ভূমিকা খুবই সদর্থক ভূমিকা, এসো আলোচনায় বসো। এটা টেলিভিশনের ডিবেটে বলা যায়, ডিবেটে বলা যায়, একদম ডিবেটে বলা যায়। কিন্তু এদের জায়গায় দাঁড়িয়ে একটি মেয়ে যে কাঁদছে, একটি মেয়ে কাঁদছে, কাঁদছে সে কেন কাঁদছে? যোগ্য প্রার্থী হয়ে চাকরি পাচ্ছে না, গালিগালাজ ছুটতে হচ্ছে, কুকুরের মতো ব্যবহার করতে করা হচ্ছে তার সঙ্গে। একদম মেয়ে একজন নারী তো। আমি আপনাকে বলবো জল দিতে আগে শান্ত হন, ওকে শান্ত করতে বল, ওকে শান্ত হতে বলো, অসুস্থ হয়ে পড়ছে। এবার দেখো সবাই কিন্তু এটা একটা বড় সমস্যা, এটা যাবে আর বাচ্চা সবাই কিন্তু এটা জোর করছি, আর জোর করছি ম্যাডাম, দুজনের স্ট্রোক হয়ে গেছে, তারা মরে যাচ্ছে। একটু মমতা ব্যানার্জির কাছে বলুন, আমাদের কাছে একটু যেন আসেন উনি, আমি হাত জোর করছি। আর কিভাবে বলবো, অফিসে গেছি, নেতা মন্ত্রীদের দরজায় ঘুরেছি, আর কি করব ম্যাডাম, আর কি উপায় আছে একটু বলবেন? আর কিভাবে শান্ত থাকা যায়? কিভাবে শান্ত থাকবো যখন বন্ধুদের দেখছি তারা হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ম্যাডাম? আর কি করব, কি করার আছে? আর মুখ্যমন্ত্রী বসে এটা সমাধান সূত্র বার করুন, কিন্তু সেটাই তো বলছি, ওনারা তো বলছেন না। প্রতিবাদ তো অনেক হলো, পথে ঘাটে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হলো, রিকশায় উঠে, গরুর গাড়িতে উঠে। রাজ্যে দাম কবে কমছে পেট্রোল ডিজেলের? দেখুন, পেট্রোল ডিজেলের যে মূল কথাটা সেটা হচ্ছে বেসিক প্রাইসটা কমাতে হবে। কেন, কারণটা একটু স্পষ্ট বলে দিই। জানুয়ারি 2014-তে $105 ব্যারেল ছিল, সেটা এখন কমে গিয়ে হয়েছে নভেম্বর 2021-এ $86.70, $86.67। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বেস প্রাইসটা কমায় তাহলে আলটিমেটলি সেখানে কমবে। আর ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার তার সেস অলরেডি
1 টাকা কমিয়েছে, কমিয়ে দিয়েছিল অলরেডি। এবার আপনি যদি তুলনা করেন যে কেন্দ্রীয় সরকার 1 লিটার পেট্রোল ডিজেল থেকে কত পায়, রাজ্য সরকার পেট্রোল ডিজেল কত পায়, দেখবেন একটা আকাশ পাতাল পার্থক্য আছে। ওরা যত জোরে বলছে যে 1 টাকা কমিয়েছি 1 টাকা কমিয়েছি, কিন্তু ওরা ভুলে গেছে যে 2020 এপ্রিল মাসে ওরা 1 টাকা বাড়িয়েছে, ফলে ওরা কিছুই কমায়নি। আর এই বাড়তি আমরা তো পেট্রোল ডিজেলে আছি, এই মুহূর্তে আমরা 1 মিনিট বলতে দাও, 1 মিনিট একটু, আমি খালি তোমাকে বলেছি তুমি 2020 এপ্রিল মাসে 1 টাকা বাড়িয়েছো, হ্যাঁ বা না? না না, আমি যতদূর জানি আমাদের সেস বাড়েনি, আমরা সেসটা কমিয়েছি, ভ্যাটটা কমাইনি, ভ্যাটটা কমাই 1 টাকা বেড়েছে, কিন্তু কৃষি সেস 5 টাকা এবং 4 টাকা কৃষি সেস একদম খুব ক্রাইসিস পয়েন্টে সেটা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। আমার সময় তো এখন মানুষ সেইটা কমিয়ে এখন কি হবে? দাঁড়াও, তুমি প্রথমে শুরু করলে 105 টাকা ব্যারেল ছিল, এখন দাম কমে গেছে। হ্যাঁ, তাহলে বেস প্রাইস কমবে না। বলছি মানুষ কি চায়? মানুষ ব্যারেল, লিটার, উৎপাদন মূল্য, উৎপাদন শুল্ক মানুষ সব বোঝে না। মানুষ বোঝে আমায় কত টাকা দিতে হবে, সেটা তো সরকার বোঝে। এই বাড়তি যে এই যে 70 টাকা থেকে 110 টাকা হয়ে যাওয়া পেট্রোলে তোমাদের বাড়তি আয়, রাজ্য সরকারের, তোমাদের না, রাজ্য সরকারের বাড়তি আয় প্রায় লিটার প্রতি 9 টাকা, লিটার প্রতি 9 টাকা। আসেই না, যদি আমার একটা খুব সিম্পল কথা, না না, আমি এই প্রশ্নটার উত্তর হ্যাঁ বানাই হবে। সিম্পল কথা যে আমার ব্যারেল যদি 25 টাকা, তুমি সেই 9 টাকা বলছি, আবার $25 যদি ব্যারেলে কমে, বেস প্রাইস কমলে তো আলটিমেটলি কমে যাবে, কোনো নো ডিবেট, অন্য বিষয় ডিবেট করব আমরা। দিল্লি অভিযান করা যেতে পারে, কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে, এটাই তো সিম্পল, এটা তো ইজিয়েস্ট প্রসেস করছো, এইটাই তো যে ইজিয়েস্ট বাড়তি প্রসেস রোজগারটা করছো এবং যার জন্য তুমি মূল বেস প্রাইসটা যদি কমিয়ে দেওয়া হয়, না না, মূল বেস প্রাইসটা যদি তোমার বাড়তি রোজগারটা কমিয়ে দাও, বাড়তি রোজগার হচ্ছে। গোয়ার প্রথম বা দ্বিতীয় স্থান দখল করার দাবি কি তৃণমূলের দিবাস্বপ্ন? আগামী দিনের ছবি, আগামী দিনের সংখ্যা, আগামী দিনের মানুষের সমর্থন প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেসের গোয়ার বুকে পারফরমেন্সটা কি। সুপ্রিয়, টেলিভিশনের ডিবেটে বসে শুধুমাত্র যুক্তি দিয়ে তো কোনো রাজনৈতিক কৌশল সাজানো যায় না। সেই ক্ষেত্রে রাজনৈতিক কৌশল সাজানোর জন্য, রণকৌশল সাজানোর জন্য একটা নির্দিষ্ট পন্থা প্রয়োজন। কোন পন্থাতে একটা নতুন রাজ্য, যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন এখনো পর্যন্ত যদি বলা যায় খুব একটা শক্ত নয়, শক্ত কি শুরুই হয়নি সেরকম করে, এবার 2022 নির্বাচনের আগে এতটাই কি সংগঠনকে মজবুত করা সম্ভব? তাহলে তো ম্যাজিক দরকার যে গোয়ার আসন দখলের জন্য। এম মিন্স মমতা, এম মিন্স ম্যাজিক। আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, উত্তরটা বুঝতে সুবিধা হবে। আপনি বলছেন সংগঠন শক্ত না শক্ত না, আমি বলছি সরকারটা শক্ত না শক্ত না। যে সরকারের হয়ে আজকে বিজেপি কথা বলছে, যে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার উপর ভিত্তি করে যখন বিজেপি কথা বলছে, এই গোয়াতে যিনি রাজ্যপাল ছিলেন, বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল, তিনি গোয়ার সরকারের প্রকাশ্য দুর্নীতি, কোভিড কালে একটা মাত্র সরবরাহকারী সংস্থাকে দিয়ে সব জায়গায় সরবরাহ করে সেখান থেকে যে কাটমানি, সেখান থেকে যে ব্ল্যাক মানি, সেটার বিরুদ্ধে রাজ্যপাল আজকে মুখ খুলছেন। সত্যপাল মালিক খুব সম্ভবত নাম। সেই জায়গা থেকে আজকে, সেই জায়গাতে আজকে এই মুহূর্তে মেঘালয়ের রাজ্যপাল, কিন্তু গোয়ার রাজ্যপাল তিনি ছিলেন, এবং হ্যাঁ, গোয়ার প্রাক্তন রাজ্যপাল। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তো পিপলস চার্জশিট আমরা প্রস্তুত করেছি, প্রশ্ন বের করেছি। এত শক্তপোক্ত সরকার, এত ডাবল ইঞ্জিন সরকার, গুন্ডা ডান্ডার সরকার পোস্টার ছিটছে, সেই পোস্টার ছেড়া সরকার আগে জবাব দিক না, শক্তপোক্ত সরকার থেকে জবাব দিক। আপনারা সরব হয়েছিলেন বাংলাতে, কিন্তু আপনারা তো সেটা ভোট বাক্সে প্রতিফলিত করতে পারলেন না, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, কারণ বাংলা বিরোধী বহিরাগত। আমরা গোয়া লড়ছি গোয়ার মানুষকে সাথে নিয়ে। জগন্নাথ বাবুর প্রতি ব্যাপারটা হচ্ছে, একটা প্রবাদ আছে না, কৃষ্ণ কেমন যার মন যেমন। একই বংশীর সুর, রাধিকা শুনছে ঘাটে এসো রাই, আর রাখাল বালক কেউ শুনছে ননি দেবা খাই, আর বালক রাখাল তারা শুনছে চলো গোঠে যায়। তা যাদের মনে কাটমানির রাজত্ব করে তারা সবকিছুতে কাটমানি দেখে। আরে এখানে ভুয়ো টিকা কবিদের তৈরি হয়েছে, শিল্পপতি। আমি জাস্ট পয়েন্ট অফ ইনফরমেশন বলছি জগন্নাথ বাবু, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি সাংসদ, ভারতবর্ষের পবিত্র মন্দিরের সদস্য, আপনি শোনার ধৈর্য রাখুন, অভ্যাস রাখুন।
না কাটমানি খোর বলছে, বুঝতে পারলাম না, তাই ইন্টারাপ্ট করলাম, সরি। আপনাকে বলার সুযোগ দেবে, পার্সোনালি কেন সরি, মাঝখানে ডিস্টার্ব কিন্তু আমি করছেন? ইন্টারাপ্ট করলাম, আপনি সাংসদ, শেখাবেন তো। সত্যপাল মালিক তৃণমূল। আপনাদের বলেন একটা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আপনারা তাই আরে দেখছেন। সত্যপাল মালিকের ছেঁড়া কথা না, লাখ টাকা আমি জেনে কি করব? উনি কি তৃণমূল না কাটমানি খোর? কোনটা আপনি বলছেন? আপনি সাংসদ, ছি 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 ছি। আমি একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে। আপনি সাংসদ, আপনি শেখাবেন? রাজ্যপাল কোনো দলের হয় নাকি? সোনামণি মন্দিরের উপর আপনারা যেভাবে অত্যাচার করেছেন, একটা সরকার দুবারের পর তৃতীয়বার এসে বিরোধী দলকে যেভাবে হত্যা করছেন, মানুষ তাদের বিরোধী নেতা নেত্রীর বাড়ির মহিলাদের ধর্ষণ করা হয়েছে, হাইকোর্টের রায় আপনাদের লজ্জা হয়নি এখনো, আর বড় বড় কথা বলছেন। আপনার অন্য কোনো দল আপনাদের হাত ধরবে না, যে হাত ধরবে অডিওতে সুপ্রিয়, আমার এখানে প্রশ্ন, সুপ্রিয়, আমার এখানে প্রশ্ন, যে কাটমানি নিয়ে, যে কাটমানির অভিযোগে তৃণমূল কংগ্রেস, সুপ্রিয়, যে কাটমানির অভিযোগে বাংলায় তৃণমূল কংগ্রেস বিদ্ধ, সেই কাটমানির ইস্যু নিয়ে গোয়াতে কি খুব লাভবান জায়গায় পৌঁছবেন বলে মনে করেন? আপনারা তো কাটমানির এই অভিযোগ থেকে মুক্ত নন, আপনাদেরও তো কাটমানির অভিযোগ। আমি বলবো যে আজকের এই আমি শুধু বলি যে ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাট বেসলেস। বাংলায় কাটমানি নিয়ে একটা কোয়েশ্চেন, একটা অভিযোগ ছিল, কিন্তু সেটা তাদের তৃণমূল বিদ্ধ, ধরাশায়ী, শয্যাশায়ী, সর্বশয্যায় এমন কিচ্ছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে, মায়েদের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেস শুধু ক্ষমতায় তাই নয়, অ্যাবসলিউট মেজরিটিতে ক্ষমতায়। যে আগুন বাংলাদেশে জ্বলছে, সেই আগুন চোখের জলে নিভবে না, তাকে জব্দ করতে হবে ঐক্য দিয়ে, এক হতে হবে গোটা বিশ্বকে। আজ যে সংকট প্রতিবেশী দেশের, কাল সেই সংকট ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। আর কবে সচেতন হব আমরা? যে তথ্য আমরা তুলে ধরলাম যে 1951 থেকে শুরু করে এখনো পর্যন্ত 2001 শেষ জনসংখ্যার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে কমেছে, ক্রমশ কমেছে। এবং যে আশঙ্কার কথা বলা হচ্ছে যে শঙ্কা নিয়ে সেখানে যারা সংখ্যালঘু রয়েছেন তাদেরকে বাস করতে হয়, যদি প্রপার ব্যবস্থা নেওয়া হতো এই পরিসংখ্যানটা কি কমতো? এবং যে সংখ্যার কথা বলা হচ্ছে সেই সংখ্যা কি অমূলক? আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি এটা তো মানে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে আমাদের পূর্বপুরুষেরা তারা এইখানে জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় তারা বাস করেছেন, তারপরেও দেখা যাচ্ছে যে অনেকেই তারা এখান থেকে চলে যাচ্ছেন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যারা হিন্দুরা আছে বা স্বাভাবিকভাবেই তারা সম্পূর্ণরূপে ধর্মপরায়ণ, তারা মানে খুব সুন্দর হৃদয়ের অধিকারী, মানে কোনো ঝামেলা ছাড়া নির্ঝঞ্ঝাট জীবনযাপনটা তারা করতে চায়। তো সেই ক্ষেত্রে যখনই দেখে যে আমার এখানে আমার পরিবার ঝুঁকিতে থাকবে, আমার জীবন ঝুঁকিতে থাকবে, তখন তারা আসলে আশেপাশের বিভিন্ন সহযোগিতা চায়, কিন্তু তারপরে যখন পায় না তখন নিরুপায় হয়ে দেখা যাচ্ছে তারা দেশ ছাড়ার চিন্তা করে। তো এটির ব্যাপারেই তো আমাদের মূল আলোচনা, যে সাহায্য কেন পাচ্ছে না দেবর্ষী মহারাজ, সাহায্য কেন পাচ্ছে না? এখানে তো সকলের তো রিচ করাও সম্ভব হয় না, কারণ বাংলাদেশটা তো এতটা ছোট না, এবং এখানে অনেক গ্রামের এলাকা থাকে, বিভিন্ন এলাকা থাকে, এবং যেহেতু এখানে মেজরিটি হচ্ছেন ইসলাম ধর্মের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রদায়িক বন্ধনটা আসলে তো আছে, সবাই যে সেই সম্প্রীতি নষ্ট করছে এরকম না। তারপরেও যারা এটা শিকার হচ্ছে, একটা অংশ দেবর্ষী মহারাজ, কিন্তু যে প্রশ্নগুলো সামনে আসছে, তাহলে কি সংখ্যালঘুদের কথা সরকার পর্যন্ত পৌঁছচ্ছে না? সমাজের বিভিন্ন স্তরের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি তারা পালন করছেন না? এটা সরকারের কাছে পৌঁছাতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা আসলে ওরকম ভাবে মানে চেষ্টা করার ক্ষমতাটাও তাদের নেই। যে কথাটা বললেন দেবর্ষী মহারাজ, যে সরকার পর্যন্ত পৌঁছয় না, সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করছে না, সেখানে সুশীল সমাজ তাদের দায়িত্ব পালন করছে না, তাহলে মৌলবাদের বিরুদ্ধে কি ব্যাপারটা আরো গভীর। 1 মিনিটে হবে না, আমি আরেকটা মিনিট চেয়ে নেব। সেটা হচ্ছে ওখানকার রাজনীতিটাও কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশে গত 15-20 বছরে ব্যাপকভাবে ইসলামিক মৌলবাদী দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং কিছু কিছু গোষ্ঠী তারা হিংসাত্মক পদ্ধতি গ্রহণ করছে, হেফাজত নয় কি বাংলা
এই যে জেএমবি বাংলাদেশ টাইপের কিছু সংস্থা তৈরি হয়েছে যারা ভয়ঙ্কর ওখানে আক্রমণ চালাচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ধর্মনিরপেক্ষতার একটা ভাবনা চিন্তা নিয়ে চলছে, কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে কোথাও কোথাও আওয়ামী লীগ কিন্তু এর সঙ্গে মানে সমঝোতা করতে বাধ্য হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, 2017 সালের মে মাসে কিছু ধর্মান্ধ শক্তি বলল যে কোর্টের সামনে থেকে যে ন্যায় বিচারের প্রতীক মূর্তি আমরা দেখি, যাকে বলে লেডি জাস্টিস, সেটা মূর্তি, ওটা সরাতে হবে, এবং সরকার বাধ্য হলো সরাতে। আর ওটা মূর্তি নয়, ওটা ভাস্কর্য, কিন্তু সরকার সরাতে বাধ্য হয়েছিল। অদ্ভুত ঘটনা ঘটেছিল। জায়গা রামু বলে জায়গায়। আমার 30 সেকেন্ড করে সন্ময় বাবুকে সময় দিতে চাই। সন্ময় বাবু। না দেখুন, একটা কথা মীনাক্ষী বলি, ধর্মনিরপেক্ষতার নাম করে ভণ্ডামিটা বন্ধ হওয়া দরকার। অন্তত আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমি ঘটনাটা বলছি। আপনি দেখুন, এই তথাকথিত প্রগতিশীলরা যারা এখন আন্দোলনের গল্প টল্পগুলো করছেন, তারা কখনো বর্ডার সিকিউরিটি ফোর্স যখন 50 কিলোমিটার রেঞ্জে ধরে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করবে, তখন সেটা বিরোধিতা করবে। আপনি অনুপ্রবেশ ইস্যু নিয়ে এরা বেশি কোনো কথা বলে না, একটু খেয়াল করে দেখবেন ব্যান্ডেল বা স্বরূপনগরে যখন অনুপ্রবেশকারীরা ফলস ভোটার আইডেন্টি কার্ড তৈরি করে, তখন এরা কিন্তু কোনো কথা বলে না। আর এপার বাংলা থেকে কজন ভিটেবাটি ছাড়া হয়ে ওপার বাংলায় গেছে, এটা তাদের প্রশ্ন করবে। দিনের শেষে কিন্তু না আমি তথাকথিত প্রগতিশীল এই শব্দগুলো পরিহার করা ভালো। তারা নিজেরা কি আসামে 14 লক্ষ মানুষ এনআরসির কবলে হিন্দু বাঙালি পড়লো, ভণ্ড নই আমরা। কই না করছেন কোথায়? আপনাদের এই ভণ্ডামিগুলো বন্ধ করুন। বাঙালি ডিটেনশন ক্যাম্পে 1952 আমার কথা শেষ করতে দিন। 1952 সালে 1971 সালের 25শে মার্চ রেকর্ড ছিল। 1952 সালে হিন্দু বাঙালি হঠাৎ বাংলাদেশ নিয়ে জেগে উঠলেন, আর আসামের ব্যাপারে বলছেন না কেন? তখন তো স্বর্গরাজ্যের সরকার। রঙ্গে ভরা বঙ্গ রাজনীতি, গোটা রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখন একত্রিত ভবানীপুরে। 14 বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আচ্ছা, ঠিক যে পরিমাণ জল বিভিন্ন জায়গায় জমেছে, সত্যি তো নাগরিক পরিষেবার বামফ্রন্ট তোমাদের থেকে ভালো ছিল। আরে কি মুশকিল, বামফ্রন্ট কেন যে ভালো ছিল সেটা আপনি বলবেন। আমি তথ্যের উপর বললাম সজল বাবু, আমি এটা তথ্য বললাম, আবহাওয়া দপ্তরের তথ্য। এই অবস্থা হয়নি। আর এটা আবহাওয়া দপ্তরের তথ্য। এখন আপনার সিপিএম কে খুব ভালো লাগছে, সিপিএম এর বিজেপি কে খুব ভালো লাগে, আপনি বিজেপি করেন, সে ঠিক আছে, সে আপনারা হানিমুনে যান, অসুবিধা নেই। সঙ্গে বাস্তবতাকে মেলালাম। আরে আমি আপনাকে একটা তথ্য বলছি, যেটা আবহাওয়া দপ্তরের তথ্য, এটা কোনো রাজনৈতিক দলের তথ্য নয়, কোনো সরকারের তথ্য নয়। এটা আবহাওয়া দপ্তর বলছে বিগত 14 বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এবং তারপর আমি বলবো সত্যি তো, একটুকু এইটুকু জলই বা কেন জমবে? ঠিক কথা। মানে 14 বছর আগে যে বৃষ্টি হয়েছিল, সজল বাবু শুনে নিন, আমি আপনাকে সমর্থন করেই বলছি, শুনুন না। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য যে সমর্থন নিয়ে সরকারে এসছে, তারা 100টা ঘটনায় 99টা ঘটনা যদি ঠিক কাজ করে, একটাতেও যদি ভুল করে, তাহলেও তাদেরকে ফাঁসি কাটে তুলতে হবে। একদম ঠিক বলেছেন। বিজেপি সরকার যতই 100টার মধ্যে 99টা ভুল করুক, তৃণমূলের ক্ষেত্রে একটা ভুলও কিন্তু হওয়া যাবে না। কারণ তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থেই এই তৃতীয়বার যে সরকারে এসছে, জনমানুষ তাকে যে সমর্থন দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেসকে খেয়াল রাখতে হবে যে ভাই, পান থেকে যদি একটুও চুন কষে, ওই লঘু পাপে তোমার গুরুদণ্ড হবে। লঘুপাপ তো মীনাক্ষীর গায়ে চলছে না, লঘুপাপ। আরে সায়ন বাবা, সায়ন না সায়ন, আমি তোমাদের কথাই, তোমরা সজল বাবুর কথাই ঠিক বলছি। তোমরা তো একই জায়গা থেকে বলছো কথা, যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকারে এসছে। তুমি একই দলে বসেছিলে। আরে কথাটা শোনো না, তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকারে এসছে, তাদেরকে 100টার মধ্যে 100টাই ঠিক করতে হবে। এবং তারা যদি একটাও ভুল করে, মানে 100টার মধ্যে যদি একটাও ভুল করে, তাহলেই তাদের গলা চেপে ধরতে হবে, গলায় পা চাপা দিয়ে দিতে হবে। একদম না আমি বলছি, ধনঞ্জয় সারা জীবনে একটাই ভুল করেছিল, কাশব সারা জীবনে একটাই ভুল করেছে, কিন্তু বিজেপি অনেকগুলো দাঙ্গা করেছে। আমি সেই সবের মধ্যে যেতে চাইছি না। আমি বলছি মীনাক্ষীর গায়ে জ্বলছে না, ওটা লঘুপাপ একই না। আমি আসছি ডিবেটে। একটা কথা জিজ্ঞাসা করতে অনির্বাণকে, একজন মহিলার গায়ে জ্বলছে না, ক্যামেরার সামনে একটা ধরা পড়েছে, বাকি ঘটনা তো ধরা পড়ে না, এটা লঘুপাপ একই না। আমি আসছি ডিবেটে। আমি ডিবেটে আসছি।
ভবানীপুরে যে জল যন্ত্রণা আমি একটা এবং সেই অনুরোধ জল করব যন্ত্রণা থেকে নির্বাচনের 24 রিপাবলিক ঘন্টা বাংলাকে একটা আগে অনুরোধ করব, অনির্বাণের নামের নিচ থেকে রাজনৈতিক বিশ্লেষকটা তুলে দিক, তাহলেও ঘোমটা আমরা খুলে কোনো নাচতে ব্যক্তিগত পারবে। আক্রমণে যাব না সজল বাবু। বাহুবলী রাজনীতি পুরুলিয়ায় যা ঘটলো তাকে এছাড়া আর কি বা বলা যায়? ত্রিপুরার বিষয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আপনারা এখানে সামান্য কোনো কিছু হলে বড় করে দেখান, কিন্তু ত্রিপুরায় তাদের কর্মীরা নেতারা আক্রান্ত হচ্ছেন, সেটাকে আপনারা একেবারে আমল দিতে নারাজ। দেখুন, সেদিন পরশুদিন আমি আমার নিজের লোকসভা ক্ষেত্রের দাঁতনে যাচ্ছিলাম একটি গ্রামে, যেখানে আমাদের কর্মীদের চাষ বন্ধ করে দেওয়া হচ্ছে, চারিদিকে ধান রোয়া হচ্ছে, তারা ধান রুইতে পারছে না। দেখা করতে রাস্তায় আমাদের আটকে গো ব্যাক বলে কিছু লোক আমাকে ফিরিয়ে দেয়। আমি ঝগড়া করিনি। কিন্তু ত্রিপুরাতে, এখানে তো আমি এমপি, আমি স্টেট প্রেসিডেন্ট, একটা পুলিশ নাই। ত্রিপুরাতে মাননীয় অভিষেক ব্যানার্জি গেছেন, তাকে বুলেট প্রুফ গাড়ি দিয়েছে আমাদের ওখানকার সরকার। মাননীয় ব্রাত্যবাবু মন্ত্রী গেছেন, তিনি ওখানকার মন্ত্রী নন, তিনি কেন্দ্রেরও মন্ত্রী নন, তাকে এসকর্ট ভ্যান দিয়েছে, স্বাগত করেছেন সরকারের লোক, সব সম্মান দিয়েছেন। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, এই যে সুজয় বাবু যে ইনসিডেন্টটা আপনারা দেখাচ্ছেন, এটা আবার সেই কথাটাই প্রমাণ করে রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। কারণ একজন তার সিকিউরিটি গার্ড তার বন্দুক, অত্যাধুনিক বন্দুক নিয়ে সে একটা ক্রাউডকে ভয় দেখাচ্ছেন গুলি করে দেব। আরে বাবা, তার বিরুদ্ধে তো আর্মস অ্যাক্টে মামলা হওয়া উচিত। এখনো পর্যন্ত পুলিশের সুমোটো মামলা করা উচিত ছিল। পুলিশ কি কোনো মামলা করেছে? করেনি। কেন করেনি জানেন? পুলিশ জানে আমরা রানিমার শাসনে আছি এবং রানিমার নির্দেশ ছাড়া কিছু হয় না। কালকেই বলে দিতে পারে এটা সাজানো ঘটনা, এটা প্লটেড, এটা প্লয়েড বা অনেক কিছু বলতে পারেন। এবার সেকেন্ড ভিডিওটা যাচাই করার দায়িত্ব নিয়েছো? অনির্বাণের হচ্ছে দেখা উচিত, ভিডিওটা যাচাই করার দায়িত্বটা নাও আগে। নির্বাচনী প্রচারে ফিরাদ বাবুর মন্তব্য দেখা উচিত, অভিষেকের সেই মন্তব্য, আদিম মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারা শ্মশানে তোদের আমি মন্তব্য নয় রে ভাই, ওটা কবিতা। ওটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তরুণ বক্তব্য। বাংলার সাথে কবিতাটা যদি সম্পর্কহীন হয় তাহলে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে মন্তব্য মনে হবে। ধরুন, একটু বাংলা কবিতা নিয়ে পড়াশোনা করো। তোমাদের এক সাংসদ বলে রবীন্দ্রনাথ কালো ছিলেন বলে মা কোলে নিত না, তুমি বলছো সুকান্তর কবিতা হলো মন্তব্য। আরে ভাই, বাঙালির সাথে যোগাযোগ নেই বুঝলাম, অন্তত ভরণ করতে হবে তো করতে হয়। আমি বলছি হাইকোর্ট যা বলেছে তাকে ওয়েলকাম করছি, হাইকোর্টকে মানতেই হবে রিপোর্ট। হাইকোর্টের তুমি তো ওয়েলকাম করবেই। প্রমাণ হয়েছে বিজেপির কমিশন তাকে ওয়েলকাম করছি। ভাই, সরাসরি বিজেপিটা করো, সরাসরি করো, যারা করবেন সরাসরি বিজেপিটা করো। অনির্বাণ কি হাইকোর্টের জাজমেন্টটাকে ক্রিটিসাইজ করছে ওপেন ফোরামে এইভাবে? আমি আইপি মুখার্জির অবজারভেশনের কথা বলেছি তরুণ। আইপি মুখার্জি ক্রিটিসাইজ করছো, তুমি ডাউট ক্রিয়েট করছো, হাইকোর্ট যায়নি বলছো, তুমি কি মানে ক্রিটিসাইজ করছো? হাইকোর্টের জাজমেন্টকে তুমি অস্বীকার করছো, হাইকোর্টের জাজমেন্ট অস্বীকার করছো, জাজমেন্ট তুমি ক্রিটিসাইজ করছো, দিয়েছে অর্ডারও দিয়েছে, বেস্ট অন ভোট করছো, বেস্ট অন ভোট। তুমি হাইকোর্টের জাজমেন্ট কি ক্রিটিসাইজ করছো? আরে বেস্ট অন ভোট রিপোর্ট, তাহলে হ্যাঁ, সেই এনএইচআরসি এর কারা দখল করেছে, বায়াস হাইকোর্ট বলেছে হ্যাঁ করেছে তো। ডিজিপি রিপোর্টে দেখেছো? অনির্বাণ ডিজিপি ডিজিপির কমিটির রিপোর্ট দেখেছো? হাইকোর্টের ডিজিপির কমিটির রিপোর্ট দেখেছো? বিজেপির কমিশন ঠিক না ভুল? হাইকোর্ট কি বলেছে? একটা প্রশ্ন রাজ্যের মানুষকে বলেছে যে এখতিয়ার ছিল না, এনএইচআরসির এখতিয়ার ছিল না। এনএইচআরসি যা যা বলেছে সব খারিজ করে দিয়েছে, তাহলে সব খারিজ করে দিয়েছে। তোমার কথা মিসগাইড করছে, মিসগাইড করছে, মিসগাইড বলে না। একটু প্র্যাকটিস করো, একটু বই পড়াশোনার হ্যাবিট করো, তাহলে বুঝবে। জাজমেন্টটা পড়ার একটু হ্যাবিট করো। 24 ঘন্টার জাজমেন্ট একটু পড়ার অভ্যাস করো, বোঝার অভ্যাস করো। হাইকোর্ট বলেছে কিনা? হাইকোর্ট বলেছে কিনা? আমি বল একদম এক কথা, এক লাইন হাইকোর্ট বলেছে। 1 মিনিট দাঁড়াও। হাইকোর্ট বলেছে কদিন পর এনাদের মধ্যে কেউ যে রাজ্যসভার সাংসদ হবে না সেই গ্যারান্টি সায়ন দেবে। আরে ভাই, তুমি দেবে কি না? এই গ্যারান্টি দাও। কি বলছে এটা? বক্তব্য কি ধরনের বক্তব্য রাখছে? গ্যারান্টি দাও। মানে হাইকোর্টকে
এইভাবে criticize করছে? গিরিশ চন্দ্রগুপ্ত কি ধরনের বক্তব্য রাখছে? উনি নিজেকে আইনজীবী বলেন। নারদা মামলা খারিজ করে দিচ্ছিলেন, অরুণাভ মিশ্র ছবি দেখিয়ে তখন বলেন ববি হাকিমের সাথে আপনার এই ছবি কোথা থেকে এলো, তৃণমূল কংগ্রেসের সাথে তার সখ্যতা। পরবর্তী সময়ে রাজ্যের বুকে হিউম্যান রাইটস কমিশনের মাথায় গিয়ে উনি বসেছেন, গোটা কনস্টিটিউশনাল বডিটাকে বিকলাঙ্গ করে দিয়েছে। তুমি কাদের দিকে আঙুল তুলছো? তুমি নিজের রাজ্যে একই কাজ করে রেখেছো। খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি, এসেছে সময়, ফেরত দিন, আসছে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির টাকা ফেরত দেওয়ার নির্দেশের পরেই এই গান ধরেছিলেন নচিকেতা। কাটমানি শব্দের সঙ্গে বাংলার রাজনীতি পরিচিত হয়েছে কয়েকটা বছর হলো। এতদিন প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে কাটমানির অভিযোগ ছিল, এবার নেতা হওয়ার মাপকাঠি পকেটের কাটমানি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এরকম হচ্ছে, জায়গায় জায়গায় লোকে চড়াও হচ্ছে, কেন? প্রমাণ দেখিয়ে কাটমানি ফেরত চাইতে হবে, না হলে আমি কিন্তু পুলিশ দেখিয়ে তুলিয়ে নেব। আরে অদ্ভুত কথা, আপনি বললেন লোককে কাটমানি ফেরত দিতে, তাই লোকে কাটমানি ফেরত দিতে গেল, তখন আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন। আর প্রমাণ বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রমাণ চান বলুন তো? ওনার দলের লোকেরা কি কাটমানি নেওয়ার সময় রসিদ দেয় যে আপনার থেকে ধন্যবাদ আনতে এত টাকা গৃহীত হলো? তো কি প্রমাণটা কি হবে? আপনার দলের লোক তোলাবাজি করেছে। যে দেশে প্রধানমন্ত্রী রাফালে অভিযুক্ত হন, যে দেশে বিদেশি লোকেরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবার কথা শোনা যায়, সেই দেশে বিজেপির কাছ থেকে কাটমানির অভিযোগ শুনতে মানুষ অভ্যস্ত হতে পারে না। এটা কাটমানিটা চালু করেছে বিজেপি ভারতবর্ষে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে বিজেপির তাবড় নেতারা কাটমানির সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। জানি না আমি এটা সত্য না মিথ্যা, তবে আমি বলছি বিজেপি মানে কথা মেনে চলেন আপনি। সঙ্গে যুক্ত। 6 আইএসসি 9 এমবিএ কোন ম্যাজিক, কোন একটা কোম্পানির নাম শোনা যায় পশ্চিমবঙ্গে? আপনি জানেন কি এটা বলে? লিপস এন্ড বাউন্স নাকি একটা, আমার ভুলও হতে পারে। সেই কোম্পানিটার ম্যাজিক জানেন? ছবি বিক্রি হয় আজকাল কি ছবিটা বিক্রি হয়? দল চলে কি হবে? কাটমানির উপরে তো আপনাকে কত দিতে হয় দাদা? 75% আপনি দিয়ে দেন না রেখে দেন? আপনি অডিট করান তো, আপনাকে কত দিতে হয়? দোলা সেনের হিসাবটা মেনে চলেন। ম্যাজিকে তো কাটমানির অভিযোগ ভ্যানিশ হবে না, তবে ম্যাজিকে তো কাটমানির অভিযোগ ভ্যানিশ হবে না। কাটমানির অভিযোগকে ভ্যানিশ করার জন্য ব্যবস্থা দরকার, যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে। জঙ্গিরা জেলে বসে কার্যকলাপ চালাচ্ছে বলে এক প্রকার নিশ্চিত এসটিএফ, যে কারণে ফারুককে জেরা করা হচ্ছে, যাকে 2016 সালে গ্রেফতার করা হয়েছিল। এই সোজা প্রশ্নটা শুনে সুদীপ বলছেন যে কেন এই ধরনের প্রশ্ন করছি। রাজলক্ষ্মী বলুন। সবাইকে নমস্কার জানাচ্ছি। মিনাক্ষী, একটা সময়তে আমাদের এই পশ্চিমবঙ্গতেই ভগৎ সিং এসেছিলেন এবং ভগৎ সিং লুকিয়েছিলেন 19 নম্বর বিধান সরণিতে বোমা তৈরি করবার জন্য। সেদিনকে উদ্দেশ্য ছিল দেশমাতৃকাকে কারামুক্ত করবে, দেশমাতৃকাকে স্বাধীন করবে। আর আজকে যারা আমাদের পশ্চিমবঙ্গে এসে লুকিয়ে থাকছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে সারিয়া আইনে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষকে মুড়ে ফেলবে। এই যে কথাটা শুনলাম না, যে মোদী সরকার আসার পর থেকে কি করছে, মোদী সরকার আসার পর থেকে 2019 সালে যে গ্লোবাল টেরোরিস্ট ইন্ডেক্সের যে রিপোর্টটা বেরিয়েছিল, গ্লোবাল টেরোরিস্ট ইন্ডেক্সের রিপোর্টে দেখা যাচ্ছে যে ভালনারেবিলিটি 10-এ নেমে গিয়েছে। এবং দেখ, যেখানে 0.5 আমাদের দেশে এবং সেখানে অন্য দেশগুলোতে কাশ্মীরে কে সরকারে? মোদী সরকার। কাশ্মীরের সরকারে কে? কাশ্মীরে কি তৃণমূল কংগ্রেস আছে নাকি? কাশ্মীরে তো 370 ধারা তুলে দেওয়া হয়েছিল। কাশ্মীরে আজকে এত গন্ডগোল কেন? এর দায় কি অমিত শাহ, নরেন্দ্র মোদী নেবে? 2018 হয়েছে 252। এটা জানিয়ে রাখি 2014 থেকে 18-র মধ্যে মাত্র 6খানা মাইনর টেরর অ্যাটাক হয়েছে। এটা জানিয়ে রাখি, যেটা ছিল তার আগে 35% বেশি 2014 আগে। এইটা করেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো বড় টিমের ডার্বি, তো বিজেপি আর তৃণমূল দুটো বড় টিমের ডার্বি ম্যাচ হয়েছে বাংলায়। তো এটা ভয়ঙ্কর খেলা নয়? আর আপনারা বলুন না, ভয়ঙ্কর খেলাই তো হলো। সব নেতাদেরকে ভাঙিয়ে নিয়ে গেল, হাওয়া উঠে গেল, আপনাদের সমীক্ষা বিজেপি সরকার বানিয়ে দিল, কত কিছু হলো। তারপরে দেখা গেল মমতা ব্যানার্জি আগের বারের চেয়ে বেশি সিট নিয়ে এলো। এটাকেই বলে ভয়ঙ্কর খেলা। মানে লাস্ট মোমেন্টে এসে টুইস্ট আসবে, আর টুইস্টে পুরো খেলাটা ঘুরে যাবে। যখন বিজেপির নেতারা বললো খেলা হবে, খেলা শেষ হবে, খেলা শেষ মানে কি দিদি আপনি জানেন তো? ছোটবেলায় এভাবে দেখাতো। সে বিষয়ে বিজেপির মুখপাত্র বলবেন, বিজেপির মুখপাত্রের কাছে যাব। 17 ফাঁসছেন 17 সপ্তাহে দৃষ্টিভঙ্গির দোষ। কিন্তু আমার আফসোসের জায়গা এইটাই যে এই যে দেবাংশু ভোটের আগে এত খেলা হবে করলো, ভোটের পরে দেখা গেল যে মমতা ব্যানার্জি দেবাংশুকে নিয়েই খেলে দিলেন। এই যে ভোটের আগে বুক ফুলিয়ে বললেন যারা গদ্দার চলে গেছে, যদি ভোটের পরে ফিরতে আসে আমি দিদির দরজার বাইরে শুয়ে পড়বো। আবার চুপ, আবার কথা।
যে কেউ কোনো গদ্দার ফিরতে আসলে আমি দরজার বাইরে শুয়ে পড়বো? হ্যাঁ, এত আবার যা মুগুল আমি আমার দলের দরজার সামনে শোবো, এটা অনেক সৌভাগ্য না? তোমার পার্টিটাই শুয়ে পড়েছে, ওটাকে তোলো আগে, ঘরের ভেতর ঢুকে গেল। তোমার পার্টিটাকে তোলো, একটু পায়ের তলায় সুসুরি দাও, অজ্ঞান হয়ে গেছে তো। না না, শোবে না, সেই 11 থেকে শুনছি ঘুরছে সেই যে রাগ করছো কেন? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি রেগেছো না, আমি তো ভালো কথা বলছি তোমাকে। তাই আমি দেখুন মীনাক্ষী, একদম মীনাক্ষী, আমি আপনাকে তুমি আমার দাদার মতো হও, তোমার উপরে আমি রাখতে পারি বলো? যেদিন সিপিএম এর ভ্যানিশ হয়ে যাওয়া নিয়ে আলোচনা হবে সেদিন আমিও আসবো, দেবাংশু আসবে, সেদিন ওই নিয়ে আলোচনা হবে। সহানুভূতি আমি কেন রাখবো তোমার উপরে বলো? তোমার রাখতে পারি? কত ভালো সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, এবার বলো। আরে বাবা ঠিক আছে, চুপ করো। আরে ভাই শোনো, আচ্ছা শোনো, আরে বাবা তুমি মীনাক্ষী, এবার তাহলে ওকে যদি আর একবার আপনারা সুযোগ দেন, অসুবিধা হবে ওর। এরপরে বাকি 9টা পর্যন্ত ও একটা কথা বলতে পারবে না। 9টা পর্যন্ত একটা কথা বলতে পারবে না। কথার মাঝখানে যদি এতবার কথা বলেছে, আমি দায়িত্ব নিচ্ছি ও যাতে আর একটা কথা না বলতে পারে 9টা অবধি। তারপর রাস্তায় গিয়ে খেলা হবে করে নাচবে, কিন্তু প্রোগ্রামে একটা কথা বলতে পারবে না 9টা অবধি। বসেছিলাম, তুমি একই কাজ করেছিলে জানো তো। লোকে যখন কথা বলছে কথাটাকে শোনো, তোমার কথাও শোনা হয়েছে। এখানে প্যানেলে আরো এতজন রয়েছেন, তুমি যখন কথা বলছিলে প্যানেলে একজন ইন্টারফেয়ার করেনি। ছিল না 2 তারিখ মানে ছিল না কেন? বিজেপি করেছিলাম, হ্যাঁ সেই জন্য। সেদিন বাড়ি ছেড়ে দিয়েছিল স্যার, পিছনে তো আমার জানলা ছাড়িয়ে ভিতরে এই ফেলেছিল বাজে। আমার বাড়িতে, তারপর এখানে সব। এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, দুটো আমারই বাড়ি। এই বাড়ি থেকে এসেছিল, কিছু করেছে? হ্যাঁ হ্যাঁ, মাটির ঘরে করেছিল। বলো এসে ভাঙচুর সব করেছে, ভাঙচুর ওই পাঙ্কা কি ভাঙচুর করেছে? এখন কোনটা হয়েছে? গ্রিল ধরে নাড়া দিয়ে। গ্রিলটা তো কই কোন ভাঙা দেখতে পাচ্ছি না। নাড়া ছিল এই পারে, আর এই পারে আর এই মাটির বলছি ভাঙা ভেঙেছে বলছেন, কোনটা ভেঙেছে? ওই জালে ভেঙেছে, সব ভেঙে দিয়েছিল, এগুলো আমরা সব এখানে তো ভাঙেনি কিছু, এই বাড়িটা? না, এইটা ভাঙে না। আচ্ছা, এই বাড়িটা ভাঙেনি, কোনটা ভেঙেছে দেখো? ওই এইটা ভেঙে দিয়েছিল, আমরা গুছিয়ে নিয়ে। আর উপরে জানলা প্লাস্টিক মারা এগুলো ছাড়িয়ে ফেলেছিল, এগুলো সব ছাড়িয়ে ফেলেছিল, পিছনে জানলা ঠিক আছে। এখন যে আছে ও তো চলে এসছে। আপনার কি হয়? আপনার ছেলে এখন থাকবে, কোনো রকম সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন। বাড়ি থেকে চলে যাওয়ার কিছু। স্যার ওখানে অর্ধেক লোক নাম বলতে চাইছে না, অর্ধেক লোক বাড়ির বাইরে রয়েছে। আমি আবার অফিসার পাঠিয়েছি, বাকিটুকু করে স্যার এক্ষুনি দিচ্ছি। ওরা যদি কিছু করে সঙ্গে সঙ্গে তোমরা কি বলবো, এই জন্য আমি আমার অফিসার পাঠিয়েছি, দিয়ে আবার করে আমি এক্ষুনি দিচ্ছি। এই যে ছেলেটি, এটি 25শে জুনের একটি ভিডিও, এবং আমরা দায়িত্ব নিয়ে রিপাবলিক বাংলা আনএডিটেড ভার্সন আজকে প্রকাশ করেছি। এডিট করিনি আমরা। পুলিশ কর্তা তিনি ঘরে ফেরাচ্ছেন ওই ছেলেটিকে, যে ছেলেটি বলছে 2 তারিখের পর থেকে সে ঘরে ফিরতে পারেনি এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই ছবিও দেখালাম আমরা। পুলিশ কর্তা তিনি জিজ্ঞাসা করছেন কোন কোন জায়গা ভাঙা হয়েছে, এবং ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়ে তিনি মাকে বলছেন যে ও ছেলে থাক, কোনো অসুবিধে হলে আমরা দেখব। যদি কেউ ঘর ছাড়া নাই থাকে, তাহলে সরকারের পুলিশ তাদেরকে ঘরে ফেরাচ্ছে কি করে? হিংসার কারণে যদি ঘর ছাড়া তারা নাই থাকে, তাহলে সরকারের পুলিশ 25শে জুন কাদের ঘরে ফেরালো? ভূতেদের? একটা ঘটনা দেখাতে পেরেছেন এখনো পর্যন্ত, একটা ঘটনা দেখাতে পেরেছে। তারা 2007 সাল থেকে ফেক নিউজ করে করে সেই নন্দীগ্রামে লোকনাথ বাবু, তরুণ জ্যোতি, সব্যসাচী বাবু, নন্দীগ্রামে হলদি নদীতে তাহলে এবার আমরা আপনি বলছেন তাহলে এই কাজটাও কি রিপাবলিক বাংলা করতে হবে? রিপাবলিক বাংলা করবে এই কাজটা? যে হিংসার ঘটনা সরকার চোখে দেখতে পাচ্ছে না, রিপাবলিক বাংলা এরকম আনএডিটেড ভার্সন বারবার প্রকাশ করবে আর সরকারের চোখ খুলবে। তখন সরকার বলবে যে একটা দেখালো, প্রথম বিশ্ব সুপার পাওয়ার এখন মিনি পাওয়ার। সেই জন্যই আপনি যেমন বললেন না যে জাবিরুল্লাহ মুজাহিদ, উনি একদম রেডি যে এবার আমাদের সরকার গঠন হবে, 6-7টা দেশ যারা ওদের খুব প্রিয় তাদের ডাকা হবে, সেসব করছে। পাকিস্তান তো একদম ওপেনলি এগুলো করছে। হ্যাঁ, যেটা বললেন খানিক আগে যে ওরা তার বিনিময়ে চায় কিছু গন্ডগোল হোক আমাদের কাশ্মীরেও। ওরা ওদের ISI চিফ হামিদ, আমি একটু ঠাট্টা করে বলছি, 2 হামিদ আমাদের আজ বিরক্ত করছে। একটা ISI হামিদ
আর ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান হামিদ, অনেক কষ্টে তার উইকেটটা পাওয়া গেছে। যাই হোক, সেই হামিদ ওখানে গিয়ে আপনার পানসিরে গিয়ে ওইখানে খোঁজ থেকে উনি নিজে সবকিছু দেখাশোনা করছেন। আর ওরা চায় যদি সরকার গঠন হয় তার মধ্যে হাক্কানি নেটওয়ার্কের বেশ কিছু সদস্য ওখানে থাকবে। হাক্কানি নেটওয়ার্কের হেডকোয়ার্টার তো পাকিস্তান, হাক্কানি নেটওয়ার্কের হেডকোয়ার্টার হচ্ছে রাওয়ালপিন্ডি। কাজেই এই যে সরকারটা হবে, শুধু পাকিস্তান সাপোর্ট করছে না, পাকিস্তানের নিজের লোক থাকবে সেখানে 4-5 জন, যাদের থেকে ওরা বরাবর সে করতে পারে। ক্ষমতার জোর দেখিয়ে একটা ক্ষমতা দখল করতে চাইছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমেরিকার যে সুপার পাওয়ার, একটা বিশ্ব জুড়ে যে প্রতিপত্তি দেখানোর যে চেষ্টা চলেছে আজকে কোথায়, এবং ইউনাইটেড নেশন সবচাইতে, এই ল কলেজে আমরা যখন পড়তাম একটা কোয়েশ্চেন আসতো ইন্টারন্যাশনাল লতে, দ্য সাকসেস অ্যান্ড ফেলিয়ার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএনও নিয়ে কোয়েশ্চেন আসতো। আজকে ইউএনও কোথায় বলুন তো? এই যে এত যুবতী, এত মহিলা, এত শিশু মারা যাচ্ছে, পালাচ্ছে, হিউম্যান রাইটস, গোটা বিশ্বের ইউডিএইচ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস নিয়ে এত বড় বড় কথা, ইউডিএইচআর নিয়ে এত বিশ্বের বড় বড় তাবড় নেতারা এত কথা বলে, কোথাকার কিসের ইউডিএইচআর, কোথাকার হিউম্যান রাইটস? প্লেনের চাকায় মানুষ ঝুলতে ঝুলতে আফগানিস্তান থেকে বেরোতে চেয়েছেন কারণ তারা তালিবানের হাত থেকে মুক্তি পেতে চায়। এবং তার সাথে আরো একটি কথা বলছি, আমেরিকা যেমন তালিবানদেরকে তৈরি করেছে, তাদেরকে ফান্ড দিয়েছে, অপারেশন সাইক্লোনের মাধ্যমে কোটি কোটি মার্কিন ডলার তাদেরকে দিয়েছে, তার সাথে সাথে আজকের বিশ্ব রাজনীতিতেও যারা যারা তালিবানকে সমর্থন করবে, যে কোনো রাষ্ট্র যারা তালিবানকে আজকে সমর্থন করবে, ভবিষ্যতে তাদেরকে এর দাম দিতেই হবে। আজকে তো রাজ্যের তরফে একটি তালিকা দেওয়া হয়েছিল, রাজ্যের তরফে তো তালিকা দেওয়া হয়েছিল কারা ঘর ছাড়া হয়েছেন, কারা হিংসায় আক্রান্ত হয়েছেন, সেই তালিকা, ওই তালিকা দিয়ে ওরা প্রমাণ যে কথাটি আজ অবধি করে অ্যাফিডেভিটে বলেছে সেটা মিথ্যে। ওরা বলেছিলেন কোনো ভায়োলেন্স হয়নি, তাহলে তালিকা কোথায় থেকে এসেছে? আজকে ওরা প্রমাণ করে দিয়ে দিল অ্যাফিডেভিটে ওরা মিথ্যে কথা বলেছে কালকাটা হাইকোর্টের সামনে, যে মমতা ব্যানার্জি আসার পরে কোনো ভায়োলেন্স হয়নি। যদি ভায়োলেন্স হয়নি তাহলে তালিকা কোথায় থেকে এসেছে? তার মানে কমপ্লেইন ছিল, এফআইআর ছিল, আর বারে বারে ওনারা একটাই মিথ্যে কথা বলছিলেন যে নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স। ব্যাপারটা এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে হাইকোর্টের সামনে, আচ্ছা, এবং হাইকোর্টের সামনে এমন ভাবে এটাকে নিয়ে আসা হয়েছে যে প্রাইমা ফেসি হাইকোর্টের একটা মনে হয়েছে। হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যতক্ষণ সংবিধানের পরিকাঠামো মেনে এনকোয়ারি করবে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে যদি আজকে তারা কিছু করতে চায় বা এই ঘটনাটাকে যদি তারা পলিটিসাইজ করতে চায়, তাহলে আমরা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট ফোরামের কাছে যাব। আমি ওনার কোনো কথা আমি আই ডোন্ট এগ্রি উইথ হোয়াট হি সেড। উনি যা বলছেন, উনি বসে অন এয়ার বাংলার নামে মিথ্যা কথা বলছেন, বাংলার সরকারকে ধর্ষণকাণ্ড ঘটেছে, মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন মিথ্যা কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলে যাচ্ছেন। এটা কোন লজ্জায় আজকে আপনারা এই কথা বলছেন? কোন লজ্জায় আজকে সঠিক কথা? এবং আরো বলছি, শুনুন আপনাকে বলছি, এই যে আপনারা বিশ্বজিৎ বাবু, শুধুমাত্র বিজেপি নয় অধীর রঞ্জন চৌধুরীও আজকে মন্তব্য করেছেন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে। নির্দিষ্ট করে তিনি বলেছেন যে এতগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধুমাত্র বাংলায় কেন নির্বাচন পরবর্তী এত হিংসা? বামেরা তারাও অভিযোগ করছে, বিজেপি তারাও অভিযোগ করছে, সকল বিরোধী দল সকলেরই একই অভিযোগ কেন বিশ্বজিৎ বাবু? আমি একটাই কথা বলছি যে মিথ্যা কথার একটা লিমিট আছে। আজকে দ্বিতীয়বারের জন্য আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে ক্লিয়ার হতে চাই, আজকে জবাব চাই বাংলার ডিবেটে। একটা কথার উত্তর দিন, হিংসা এই রাজ্যে হয়েছে কি হয়নি? হিংসা কি এই রাজ্যে হয়েছে কি হয়নি? ভোট পরবর্তী হিংসা মানুষ এই অ্যালিগেশন তো গত 10 বছর ধরে এরা করে আসছে। এরা তো বিজেপি, সিপিএম আর কংগ্রেস মিলিতভাবে আমি তার আগে একটা অবস্থান আমি বিশ্বজিৎ বাবুর কাছ থেকে ক্লিয়ার হতে চাই। প্লিজ সকলে একটু কাইন্ডলি শুনবেন। বিশ্বজিৎ বাবু, আমার একটা প্রশ্ন, আপনি একটু অবস্থান ক্লিয়ার করুন যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে কিনা হয়নি, কবে শেষ হিংসা হয়েছে বলে আপনারা বলছেন, পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি নেয়নি? মিথ্যার আশ্বাস দিয়ে গেছে। আজকে কিন্তু তাদেরকে মানুষ
ছুঁড়ে ফেলে দিয়েছে। বেশ, আজকে এই বিশ্বজিৎ বাবু কারণে বুঝলাম, কিন্তু 100 বার কংগ্রেস আপনার মানুষের রায় আপনাদের দিকে গেছে, মানুষের রায় মানুষ আপনাদের চেয়েছেন, বাংলার মানুষ আপনাদের চেয়েছেন, একেবারে এটা অস্বীকার করার জায়গা নেই। 2রা মে মানুষ ফল দিয়ে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, একটু অবস্থানটা ক্লিয়ার করুন। রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে কি হয়নি? যদি হয়ে থাকে তাহলে সেটা হ্যাঁ আমি তো আবার বলছি, আপনি 5 বলছেন তারিখের আগে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। আচ্ছা, আর 5 তারিখের পর যে বিরোধীদের ইলেকশন অভিযোগ, কমিশনের আন্ডারে ল এন্ড অর্ডার, প্লিজ আসছি, শায়ন একটা অবস্থান আমার জানা দরকার। শায়ন প্লিজ, শায়ন প্লিজ, শায়ন প্লিজ। ছিল না তখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ল এন্ড অর্ডার ছিল না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন ল এন্ড অর্ডার এসেছে, আচ্ছা, নতুন সরকার ক্ষমতায় আসার পর, সরকার গঠনের পর, শপথ নেওয়ার পর কোনো হিংসা হয়নি, তাই তো? সেখানে বিরোধিতা করেছে। শায়ন প্লিজ আমাকে একটা অবস্থান ক্লিয়ার করতে দিন, প্লিজ প্লিজ শায়ন। তাহলে ভোট পরবর্তী হিংসা শপথের আগে হয়েছে, শপথের পরে হয়নি, তাই তো? শপথের পরে যে সমস্ত অভিযোগ সবটাই ফেক নিউজ। বিশ্বজিৎ বাবু, আমি তো আবার বলছি মিথ্যে অ্যালিগেশন নিয়ে বিজেপি আজকে বিভিন্ন এজেন্সির কাছে যাচ্ছে, এমনকি মহামান্য আদালতের কাছে পর্যন্ত বেশিরভাগ ফেক কমপ্লেন করা হয়েছে, মিথ্যে কমপ্লেন করা হয়েছে, এবং সেটা প্রমাণিত হবে। সুজাতাদির ব্যক্তিগত কারণ ছিল, ফ্যামিলিগত, সেটা আমি এখানে ডিসকাস করব না। ওটা কোনো পলিটিশিয়ান উনি নন, ব্যক্তিগত বিষয় নয়, আমরা রাজনৈতিক আলোচনা করব। ব্যাপার ছিল। তো সুতরাং আমি যে আপনাকে বলি, মুকুল রায় আজকে পথ পরিবর্তন, একটু চুপ করুন, আমি বলিনি, আমি বলার পরে আপনি বলুন, নিশ্চয়ই বলুন। বলার জায়গা নেই তো, আপনি নিজেদের ঠিক আছে, ব্যর্থতা, লজ্জা, ঠিক আছে, আপনি ছুটে পালিয়ে এসেছিলেন ভোটের দিন মারতে গিয়ে, আপনার যে আচরণ ছিল মানুষ দেখেছে টিভিতে। আপনি একটু চুপ করে বসুন, একটু শোনার অপেক্ষা, আপনি একটু শুনুন, আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনি একটু শুনুন। আমাদের ছুঁড়ে ফেলে দেয়নি, আমাদের ছুঁড়ে ফেলা জিনিসগুলোকে আপনারা বরণ করছেন। আমাদের দুঃখ যে পচা আলুগুলোর জন্য আপনারা কাঁদছিলেন। দলের সর্বভারতীয় সহ সভাপতিকে আটকে রাখতে পারলো না বিজেপি, কেন আটকে রাখতে পারলো না? না, আমাদের সর্বভারতীয়, আমি শুধু সময়ের অপেক্ষা। যুক্তির উত্তর দিন, আপনি যুক্তির উত্তর দিন, সেটাতে তো আপনাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আরে আপনি চুপ করুন, কথাগুলো শুনলে ভালো লাগবে, কিছু জ্ঞান বৃদ্ধি হবে। আপনারা যে ভোটটা পেয়েছেন, তাদের যে আমাদের ভোটের তুলনাটা কত দেখেছেন তো? পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোটটা কত, তৃণমূলের ভোটটা কত, সেটা আপনারা একটু দেখবেন। এটা মেনে নিন, 1 নাম্বার। পশ্চিমবঙ্গের জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেবাংশু, এই যে ভিভিপ্যাট নেই বা ভোটার স্লিপ নেই বা নোটা নেই ভোটগুলোতে, কোথাও মনে হচ্ছে না যে এইগুলো থাকলে আরো অনেকটা বেশি সুষ্ঠু নির্বাচন হতো বা আরো ক্লিয়ার নির্বাচন হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি তো তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির সদস্য নই, আমি দলের মুখপাত্র। দলে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা এক্সপ্লেন করার দায়িত্ব আমার। আমার সাংবাদিক হিসেবে প্রশ্ন, তাহলে দলের কোনো স্ট্যান্ড আপনার কাছে ক্লিয়ার নয় এই বিষয়ে? আচ্ছা, এই সাংবাদিক হিসেবে প্রশ্নটা আপনি 3 মাস আগে করেছিলেন, ত্রিপুরায় যখন দেখলেন ভিভিপ্যাট। আমি আজকে আপনাকে করছি, আপনি উত্তর দিন না। না, আমি ওটা বলছি না, উত্তর দিন না। আমি বলছি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সেটা যারা বসে আছেন তারা বলবেন। অতীতের কাসুন্দি ঘাট, অতীতের কাসুন্দি কি বলছেন? আপনার চ্যানেল ছিল 5 মাস আগে ম্যাডাম, আপনার চ্যানেল 5 মাস আগে ছিল। আপনি উত্তর না দিতে চাইলে সেটা অন্য বিষয়। আপনি যদি আবার ত্রিপুরাতে ঘোরান সেটা অন্য বিষয়। একজন আপনি বারবার বাইরে বেরোবেন না। ত্রিপুরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি তারা বলবেন, ত্রিপুরা যারা শাসক দল তারা বলবেন। আমার প্রশ্ন তো সেটা নয়। দলের তরফে বক্তব্য রাখছি, আমার উল্টোদিকে রাজনৈতিক দল। দেখুন, সঞ্চালিকাও প্রশ্ন করছে, সজলদাও প্রশ্ন করছে, আর অদ্ভুত ব্যাপার, দারুণ ব্যাপার চলছে সেখানে। এটাই তো খেলা চলছে, এটাই খেলা চলছে। আবার সন্ময়দাও আছে দেখছি, বাবা, দুজন প্রতিনিধি। ওই তো, উনি তো বামেদের। যাই হোক, আমি সে কথা বলছি না, ভালো হচ্ছে ডবল ডবলে খেলা, ট্রিপলে খেলা, এটাই আবারও বলছি। বাংলার মিডিয়াতে এটা দেখানোর কেউ সাহস করেনি, কেন করেনি আপনার কি মনে হয়? আমি তো প্রথম কমপক্ষে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো যে 6 দিনের মধ্যে শ্রীকৃষ্ণ জন্মে আর কংসবধ করে দিয়েছে, মানে কি বলে, পুতনা বধ করে দিয়েছে, সেরকমই কাজ করেছেন, অভিনন্দন। মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাস চলে গেছে যে সব সেটিং,
এই ধারণাকে আপনারা ভেঙে দেবেন, ভাঙা উচিত সমাজের স্বার্থে, কারণ আমরা সমাজের কাছে দায়বদ্ধ। সেজন্য ধন্যবাদের পাত্র আপনারা। যে বিষয়টা আপনারা তুলেছেন এটা নতুন কিছু না, বাংলার সব মানুষ জানতো গরু পাচার কীভাবে হয়, কয়লা পাচার কী হয়, কারা যুক্ত, কোথা থেকে কোথায় টাকা যায়, কোন গাড়িতে টাকা আসে, সব জানে লোকেরা, কিন্তু বলবে কাকে? ওপেন সিক্রেট। পুলিশ, সরকারি অফিসার, মাফিয়া সব যুক্ত। ওইসব এলাকায় আপনি যেতে পারবেন না, হাতিয়ার নিয়ে ঘুরছে ওপেন সব, কার কাছে কমপ্লেন করবেন? মিডিয়ার ব্যাপার তাই, তাদের ব্যবসাও আছে, জীবনের দাম আছে, করেননি। কমপক্ষে আপনারা এটাকে ভেঙে দিয়েছেন যে কেউ বলবে না, যা ইচ্ছা করো, এই যে ধারণা মানুষের পাল্টেছেন। এই বছর শেষ হতে চলেছে আর কয়েক ঘন্টা পরই নতুন বছর। নতুন বছরেও একই অঙ্গীকার, একইভাবে রাজনৈতিক নেতা নেত্রীদের চোখে চোখ রেখে প্রশ্ন করবে জবাব চায় বাংলা এবং প্রতি মুহূর্তে মানুষের কথা তুলে ধরবে। রাত পোহালেই নতুন বছর, নতুন বছরে আপনাদের জন্য কথা বলাতে দায়বদ্ধ জবাব চায় বাংলা। আপনার হয়ে আপনার মনের কথা বলবো আমি। সঙ্গে রাখুন রিপাবলিক বাংলাকে। দেখা হচ্ছে আবারও নতুন বছরে। নমস্কার।